হাটহাজারী মাদ্রাসার সাবেক সহকারী পরিচালকের ইন্তেকাল। আল জামিয়াতুল ইসলামিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সাবেক সহকারী পরিচালক ও মুহাদ্দিস হাফেজ মাওলানা মোহাম্মদ কাশেম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে ইন্তেকাল করেন তিনি। আগামীকাল সকাল ১০টায় ফটিকছড়ি তালিম উদ্দিন মাদ্রাসা প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। হাফেজ মাওলানা মোহাম্মদ কাশেম ৫ ছেলে ৪ মেয়ে ও স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওদের কথার কি জবাব দেব, বললেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, ওদের কথার কি উত্তর দেব, ওদের কথায় তো ঘোড়াও হাসে। কখন কি বলে না বলে তারা নিজেরাও জানে না। তথ্যমন্ত্রী হাসান মাহমুদকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, মিথ্যা কথা প্রচার করতে করতে ওরা এখন জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ তো দূরের কথা, স্বাধীনতার ঘোষক তো দূরের কথা, জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বানিয়েছে। হাসান মাহমুদ এমনভাবে কথা বলেন, জোরেও বলেন না, রাগ করেও বলেন না, ঠান্ডা মেজাজে কথা বলেন, মনে হয় সত্যি কথাই বলছেন। আজকে স্বাধীনতার ৫০ বছর পরেও তারা ইতিহাসকে এভাবে বিকৃত করতে চলেছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও আলোচনা সভায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন। নেতাকর্মীদের যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যুদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ এমনি এমনি আপনাকে ক্ষমতায় নিয়ে আসবে না। এরা একেবারেই ডিক্টেটর বনে গেছে। নির্বাচন করে এরা কোনোদিন জিততে পারবে না। এরা নির্বাচন নিয়ে তামাশা করবে, কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করে নিজেদের জয় করবে। জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জহির দীপ্তির সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ। আওয়ামী লীগ যদি ভালো কাজ করে প্রশংসা হওয়া দরকার, মন্তব্য নজরুল ইসলাম খানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই, বাঁচার মতো অধিকার নেই। এ অবস্থায় একটি দেশ চলতে পারে না। এর থেকে মুক্তি পেতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে তাঁতি দলের উদ্যোগে জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। নজরুল ইসলাম বলেন, দাবি করা হয় ডিজিটাল বাংলাদেশ। জাপান, সিঙ্গাপুর, কোরিয়া এসব দেশ ডিজিটাল দেশ বলে দাবি করে না। এখানে ডিজিটালের কথা বলে প্রচুর টাকা কোথায় খরচ হয়ে যাচ্ছে, কোথায় ডিজিটাল লুটপাট হচ্ছে, বিদেশের টাকা পাচার হচ্ছে, তার সঠিক হিসাব কেউ জানে না। তিনি বলেন, আওয়ামী লীগও যদি ভালো কাজ করে তার প্রশংসা হওয়া দরকার। এই যে বাজেট দিল, কেমনে তার প্রশংসা করি। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, অর্থমন্ত্রী তার গাড়িতে যাত্রী উঠাতে ভুলে গেছেন, অর্থাৎ বাজেট নামক গাড়িতে গরিব মানুষ উঠাতে ভুলে গেছেন। বাজেটে তাদের জন্য ব্যবস্থা করা দরকার ছিল, সেই গরিব মানুষের কথাই ভুলে গেছেন অর্থমন্ত্রী। গতবার বাজেট ছিল ৫ লাখ কোটি টাকা, এবার ৬ লাখ কোটি টাকা করা হয়েছে। করোনার কারণে যারা বেকার হয়েছেন, কর্মহীন হয়েছেন, বাজেটে তাদের কিছু দেওয়া হয়নি। বাজেটের পরিমাণ বাড়লেই প্রশংসা করা যায় না। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ডাকাত লুটেরাদের কবলে পড়েছে দেশ। চোর ও ডাকাত আপনার টাকা ছিনতাই করে নিয়ে গেলে আপনি দেখতে পাচ্ছেন, বলতেও পারবেন, কিন্তু যারা ভোট ডাকাতি করে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করে, তাতে আপনার আমার কিছু বলার শক্তি নেই। সভায় আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব হাজী মুজিবুর রহমান প্রমুখ। মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে পেটালো পুলিশ। কুড়িগ্রামে উলিপুরে পুলিশের বিরুদ্ধে এক বীর মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে। আহত ওই মুক্তিযোদ্ধা সরকারের কাছে এই ঘটনার বিচার চেয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশ তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার বিকেলে উপজেলার দলদলিয়া ইউনিয়নের তেজারমোড় নামক এলাকায় ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় আব্দুল মালেক, গোলজার হোসেন, শাহ আলম রানু সহ আরো অনেকে জানান, উলিপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়ি মঙ্গলবার বেলা ১১টার দিকে দলদলিয়া ইউনিয়নের গাজীর দরগা ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বাড়ির পাশে থাকা মঞ্জু মিয়া ও তার পুত্র রুহানকে ধাক্কা দেয়। এতে পিতা পুত্র গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। এ সময় স্থানীয়রা হানিফ এন্টারপ্রাইজের গাড়িটি আটক করে রাখেন। এরপর বুধবার বিকেলে তেজারমোড় এলাকায় স্থানীয়দের সঙ্গে হানিফ গাড়ির প্রতিনিধি সমঝোতা বৈঠক চলাকালীন উলিপুর থানা পুলিশ সেখানে গাড়িটি উদ্ধার করতে আসেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে জনগণ কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত লাঠিচার্জ শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওরফে হাবিবুর রহমান, আজহার আলী, জাহিদ হোসেন, জাকারিয়া সহ অনেকেই পুলিশের লাঠিচার্জে আহত হন। এ ঘটনায় ওই বীর মুক্তিযোদ্ধা অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তারা সকালেই স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলে পুলিশ গাড়ি উদ্ধার না করে ফিরে যায়।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন পিতা পুত্র আমার ভাই ও ভাতিজা বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় সমঝোতা বৈঠক চলাকালীন পুলিশ এসে কোনো কথা না শুনেই অতর্কিতভাবে সবার উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ সময় পুলিশ নির্মমভাবে আমাকেও পিটায়। আমি সরকারের কাছে ঘটনার বিচার চাই। পাপুলের পক্ষে রিট করে পদ হারালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম ওরফে পাপুলের পক্ষে হাইকোর্টে রিটকারী স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহাদাত হোসেন লিটনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু বিষয়টি নিশ্চিত করেন। পদ হারানো লিটন উপজেলার কেরোয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন। দলীয় সূত্র জানায়, পাপুলের পক্ষে রিট করে লিটন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাই উপজেলা কমিটির জরুরি বৈঠকে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তানভীর হায়দার চৌধুরী রিংকু, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ বাবু, মুরাদ হোসেন মিয়াজি ও মোহাম্মদ জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে লিটনকে অব্যাহতি দেওয়া হয়। অর্থ ও মানব পাচারের দায়ে কুয়েতের আদালতে ৪ বছর সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের সদস্যপদ গত ২২ ফেব্রুয়ারি বাতিল করা হয়। সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এরপর লক্ষ্মীপুর ২ আসনটি শূন্য ঘোষণা করেন। আগামী ২১ জুন সেখানে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহ আর চুরি এক জিনিস নয়, মন্তব্য হাসান মাহমুদের। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তথ্য সংগ্রহ আর তথ্য চুরি এক জিনিস নয়। তথ্য সংগ্রহ করার নিয়ম আছে, সংগ্রহ আর চুরির মধ্যে প্রভেদ ভুলে এটিকে গুলিয়ে ফেলা ঠিক না। বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আলহামরা নাসরিন হোসেন লুইজা সম্পাদিত ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু বাংলাদেশ অ্যালবাম প্রকাশনা উৎসবে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী। অঙ্গনা ও অরণ্যের সঞ্চালনায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ডক্টর মনোরঞ্জন ঘোষাল এবং গ্রন্থটির সম্পাদক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। টিআইবির মন্তব্য, দেশে তথ্য প্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে। এর জবাবে মন্ত্রী বলেন, রোজিনার ঘটনাটি অনভিপ্রেত, সেটি আমি আগেও বলেছি, আজকেও একই কথা বলছি। কিন্তু দুর্নীতি বা যে কোনো বিষয়ে তথ্য সংগ্রহের জন্য মন্ত্রণালয় বা যে কোনো অফিসের সাংবাদিকরা যেমন আবেদন করতে পারে, নাগরিকরাও করতে পারে। সে পদ্ধতিতে না পেলে তথ্য কমিশন আছে, সেখানে আবেদন করলে কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার জন্য বলে এবং গাফিলতি হলে জরিমানা সহ নানা ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। তথ্য কমিশন গঠনের পরে পর্যন্ত ১,২০,০০০-এর মতো আবেদন নিষ্পত্তি হয়েছে। সুতরাং দুর্নীতি বা যে কোনো তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে শেখ হাসিনার সরকারই তথ্য কমিশন গঠন করেছে এবং সেভাবে মানুষ তথ্যও পাচ্ছে। ভারতের নারী পাচার, ২ জনের স্বীকারোক্তি। ভারতের নারী পাচার ও যৌন নির্যাতনের ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ২ জন। ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস বুধবার ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। স্বীকারোক্তি দেওয়া ২ জন হলেন মেহেদী হাসান বাবু ও মহিউদ্দিন। একই আদালতে আব্দুল কাদের নামে আরেক আসামির রিমান্ড শেষ হওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৩ জুন এই ৩ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। বুধবার রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার পরিদর্শক মহিউদ্দিন ফারুক আসামিদের আদালতে হাজির করেন। এ সময় মেহেদী হাসান বাবু ও মহিউদ্দিন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ডের আবেদন করেন তিনি। এরপর তাদের জবানবন্দি রেকর্ড করেন। এরপর ৩ জনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন বিচারক। ভারতে পাচার হওয়ার পর ৭৭ দিনের যৌন নির্যাতন ও বন্দিদশা থেকে সম্প্রতি পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায় গত ১ জুন মানব পাচার ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন এক তরুণী। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়। বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা, মন্তব্য সেতুমন্ত্রীর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির বহুদলীয় গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। সেতুমন্ত্রী আজ সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতায় যেতে ফখরুল সাহেবরা রঙিন চশমার ফাঁক দিয়ে রঙিন খোয়াব দেখছেন। ২০০৬ সালে ১,২৫,০০,০০০ ভুয়া ভোটার দিয়ে বিএনপি গণতন্ত্রের কফিনে শেষ পেরেক মারতে চেয়েছিল। দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়ে বিএনপি 1-11-এর প্রধান কারণ সৃষ্টি করেছিল। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, তাদের এই ধরনের নির্লজ্জ বক্তব্য শুনলে জনগণ হাসে। হ্যাঁ না ভোটের মাধ্যমে বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছিল। বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ১৯৭৮ সালে সামরিক উর্দি পরে অস্ত্রের মুখে বিচারপতি সায়েমকে সরিয়ে কে প্রশ্নবিদ্ধ নির্বাচন করে রাষ্ট্রপতি হয়েছিল?
বিএনপির গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। 15 ফেব্রুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচন কোন গণতন্ত্র? বিরোধী দল হিসেবে গণতন্ত্রের বিকাশে বিএনপি কি ভূমিকা রেখেছে জানতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সর্বশেষ নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়ে বিএনপি আবারও প্রমাণ করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তিনি বলেন, বিচারপতিদের বয়স বাড়িয়ে বিএনপি দলীয় লোককে এক হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিল, সেই পরিস্থিতিতেই বাংলাদেশ 111 সৃষ্টির মূল কারণ।